সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি এবং অনুষ্ঠানের শেষে আমরা জানব দেশের কিছু চাকরির খবর। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় পেশা হিসেবে তড়িৎ প্রকৌশলী। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী হাসান চৌধুরী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য শিক্ষার্থীরা কেন এই বিষয়ে আসলে পড়বে, এটি একটু বলবেন। প্রকৌশল বিদ্যার যদি আমরা প্রধান তিনটা শাখার কথা চিন্তা করি, প্রথমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পুরকৌশল বিভাগ থাকবে। তো এই তিনটা বিভাগের একটা ফান্ডামেন্টাল বিভাগ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা সাধারণত তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ হিসেবে আমরা জানি। তো এই সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট পড়তে আসে তাহলে প্রথমত তার প্যাশন থাকতে হবে, এবং প্যাশন নিয়ে কোনো ছাত্র যদি পড়তে আসে তাহলে ভবিষ্যতে তার চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা একটা প্রাইমারি মোটিভেশন আমি বলতে পারি আমাদের এই সাবজেক্টের পিছনে। আপনার কাছে একটু জানতে চাইব, এই বিষয়ে পড়াশোনা করার পর বর্তমান বাজারে এই বিষয়ে চাকরির অবস্থা কেমন, যদি একটু বলেন। চাকরির ক্ষেত্রটা যদি আমরা চিন্তা করি তাহলে আমি আসলে দুইটা ভাগে চিন্তা করতে পারি, দেশে এবং দেশের বাইরে। দেশে যদি চিন্তা করি তাহলে প্রথমত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এই দুভাগে ভাগ করা যায়। সরকারি চাকরির মধ্যে আমাদের যে বিসিএসের যে ক্যাডারগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো ক্যাডারেই তড়িৎ প্রকৌশলীর চাকরি হয়। এর বাদেও পিজিসিবি, বিপিডিবি, ডিপিডিসি, ডেসকো টাইপের যেই পাওয়ার গ্রিডের যেই কোম্পানিগুলো আছে, পাওয়ার সিস্টেমের যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু প্রতিনিয়ত তড়িৎ প্রকৌশলীদেরকে রিক্রুট করছে। তো সরকারি ক্ষেত্রে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সরকারি ক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্যালারিও দিচ্ছে, সেক্ষেত্রে একটা বাড়তি মোটিভেশন আছে। আর যদি আমি চিন্তা করি বেসরকারি ক্ষেত্রে, যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া আসলে কোনো ইন্ডাস্ট্রি চলে না। স্পেসিফিকলি ইলেকট্রিক্যাল প্রোডাক্টের যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তাহলে তো সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবেই। তার বাদেও যে কোনো প্রকার শিল্প কলকারখানায় আমাদের সবসময় মেইনটেন্যান্সের জন্য এবং রানিং কন্ডিশনে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে তড়িৎ প্রকৌশলীর চাকরির অপরচুনিটি অনেক বেশি, এটা দেশে। এবং দেশের বাইরের কথা যদি চিন্তা করি, আসলে সিভিলাইজেশনে যেসব দেশ যত বেশি উন্নত সেসব দেশে আসলে তত বেশি তড়িৎ বা ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে। তো ইলেকট্রিসিটি যেখানেই ব্যবহার হচ্ছে সেখানেই প্রকৌশলী লাগে, এবং দেশের বাইরেও সেজন্য গবেষণা এবং শিক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও প্রচুর পরিমাণে তড়িৎ প্রকৌশলীদের সুযোগ রয়েছে। দেশের বাইরে আসলে কি কি ধরনের চাকরির সুযোগ রয়েছে? আমি যদি ছাত্রদের পরামর্শর দৃষ্টিকোণ থেকে বলি, দেশের বাইরে প্রথমত আমাদের ছাত্ররা প্রথমত হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার্থে যায়। উচ্চশিক্ষার্থে তারা গিয়ে একটা মাস্টার্স অথবা এই ধরনের একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করে বা পিএইচডি করে। তার পরবর্তীতে তারা যখন চাকরির বাজারে ঢোকে তাদের বেশ কিছু ক্ষেত্র তাদের জন্য ওপেন হয়ে যায়। আমি যদি আমাদের সাবজেক্টটাকে একটু ভেঙে যদি বলি, তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ, এই সাবজেক্টের বেশ কয়েকটা প্রাথমিক ব্রাঞ্চ বা শাখা রয়েছে। প্রথমত পাওয়ার সিস্টেম, যেটা হলো গিয়ে আমাদের পাওয়ার প্ল্যানগুলো, যেটার ব্রড সেক্টরে অন্তর্গত। এরপরে থাকবে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের সাবজেক্টের নামের একটা অংশ। এর বাইরেও আছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এরপরে আমি যদি চিন্তা করি, সিগন্যাল প্রসেসিং আছে। এর বাইরেও আরও বেশ কিছু ব্রাঞ্চ আছে, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা সাবসেকশন বা পার্ট। তো এই যতগুলো সেক্টর বললাম, সে প্রত্যেকটা সেক্টরই আসলে দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় চাকরির সুযোগ আছে। বিশেষ করে যদি আমি দেশের বাইরের কথা ফোকাস করি, উন্নত বিশ্বে একটা একটা করে যদি আমি ব্রাঞ্চে আসি, আমি যদি পাওয়ার সিস্টেম নিয়ে চিন্তা করি, তো উন্নত বিশ্বে পাওয়ার সিস্টেমের যে চাকরির ক্ষেত্রগুলো, সেগুলো আমাদের ট্রেডিশনাল যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোর বাইরেও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা বাংলাদেশেও এখন এসেছে, এর বাইরেও রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট এখন সবসময় আসলে স্থাপন করা হচ্ছে। তো এই যেই পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেখানে সবসময় এই ছাত্রদের এবং আমাদের ফ্রেশ যে গ্র্যাজুয়েট আছে তাদের একটা চাকরির চাহিদা থাকে। এটা গেল আমার পাওয়ার সিস্টেমের কথা। পরবর্তীতে যদি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আসি, তাহলে আমরা যে কোনো বাসা বাড়ি বা যেখানেই থাকে আমাদের পকেটে যদি দেখি, আমাদের মোবাইল ফোন, হাতে স্মার্ট ওয়াচ, আমি যদি চিন্তা করি আমাদের বাসায় একটা মাইক্রোওয়েভ ওভেনের কথা চিন্তা করি, টেলিভিশনের কথা চিন্তা করি, যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট বানানোর জন্য যে ইন্ডাস্ট্রিগুলোর স্থাপন করা হয় সেখানে অবশ্যই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন পড়ে। এটা গেল আমার ইলেকট্রনিকের সাইড। তারপরে টেলিকমিউনিকেশন, আমাদের কোম্পানিগুলো আছে দেশের বাইরেও এই ধরনের প্রচুর টেলিকমিউনিকেশন কোম্পানি আছে, তারা কন্টিনিউয়াসলি রিক্রুট করে যাচ্ছে।
সিগন্যাল প্রসেসিংয়ের কথা যদি চিন্তা করি, ব্রড সেক্টরকে এটাকে যদি একটু ভাঙি, সিগন্যাল প্রসেসিংয়ের বেশ অনেকগুলো আমাদের পার্ট আছে। তার মধ্যে একটা হতে পারে বায়োমেডিক্যাল বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে আমাদের ছাত্রদের চাহিদা আছে। এর বাইরেও আরও সিগন্যাল প্রসেসিংয়ের বেশ কিছু ক্ষেত্র আছে। আমি যদি চিন্তা করি একটা একটা সে মুভির কথা বা সিনেমার কথা, সেখানেও যেই সাউন্ড সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে আমাদের যদি ইমেজ প্রসেসিং করতে হয়, ভিডিও প্রসেসিং করতে হয়, অডিও প্রসেসিং করতে হয়, সেখানে সকল ক্ষেত্রে আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। আর এরপরে সর্বশেষে আমি যেটা বললাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেটার জন্য সিএসসি আমাদের একটা আলাদা ব্রাঞ্চও আছে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকেও যারা স্টুডেন্টরা পাশ করে তারাও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে হার্ডওয়্যার সেক্টর যেটা আছে সেখানে ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতে পারে। দেশের বাইরে এরকম প্রত্যেকটা সেক্টরে, এর বাইরেও আসলে আরও সাবসেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরেই কন্টিনিউয়াসলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকে। আচ্ছা, তার মানে আসলে বলা যায় যে দেশের বাইরেও চাকরির অনেকগুলো সুযোগ রয়েছে। অনেক সুযোগ রয়েছে। একটু আপনার কাছে জানতে চাইবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এই সাবজেক্টটাকে বলা হয় যে মাদার অফ ইঞ্জিনিয়ারিং, এই জিনিসটা আসলে কেন বলা হয় একটু যদি খুলে বলেন শিক্ষার্থীদেরকে। সিভিলাইজেশনের কথা যদি চিন্তা করি, সেখানে ইন্ডাস্ট্রির আসলে একটা বড়সড় ভূমিকা থাকে, এবং যে কোনো ইন্ডাস্ট্রির চালিকা শক্তি হিসাবে, মূল চালিকা শক্তি হিসাবে আসলে ইলেকট্রিসিটি কাজ করে। ইলেকট্রিসিটি না হলে আসলে সেটা যে ইন্ডাস্ট্রি হোক, সেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি হোক আর মাইনিং ইন্ডাস্ট্রি হোক, যেখানেই হোক না কেন, সেই ইন্ডাস্ট্রিটা আসলে চলতে পারবে না। তো যেহেতু এটা আসলে একটা মূল চালিকা শক্তি, সেহেতু আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে অনেক সময় মাদার অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে ডিফাইন করা হয়। আচ্ছা, এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আমাদের যারা বিএসসি করেছেন তারা যদি উচ্চশিক্ষা শিক্ষিত হতে চায় দেশে এবং দেশের বাইরে, একটু পর্যায়ক্রমে জানতে চাইবো যে উচ্চশিক্ষার সুযোগ কতটুকু রয়েছে দেশে। বিশেষ করে আমাদের যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, তার মধ্যে বুয়েট, চুয়েট, রুয়েট, এই যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, সে সকল ইউনিভার্সিটিতেই আমাদের কিন্তু মাস্টার্স এবং পিএইচডির অপরচুনিটি রয়েছে। আর এর বাইরেও আমাদের ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটিতেও কিন্তু এই ধরনের অপরচুনিটি আমাদের রয়েছে। এই ধরনের যত বড় ইউনিভার্সিটি আছে সবগুলোতেই কিন্তু এই সাবজেক্টের আমরা দেখতে পাবো যে পড়ানো হয়, এবং প্রত্যেকটাতেই মাস্টার্স এবং পিএইচডির সুযোগ রয়েছে। ইদানিং বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও মাস্টার্স করা যাচ্ছে। তো আমি বলবো যে দেশে যদি কেউ সত্যিকারে নিজের বেসিকটা ডেভেলপ করতে চায় এবং সত্যিকারে একজন তড়িৎ প্রকৌশলী হিসেবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চায়, দেশে প্রচুর হায়ার এডুকেশনের সুযোগ রয়েছে। এই সাবজেক্ট একদম বিশেষায়িত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের বাইরেও আমাদের ছাত্ররা কিন্তু বেশ কিছু সাবজেক্টে অনেক সময় হায়ার স্টাডিতে অংশগ্রহণ করে। যেমন অনেক সময় কেউ যদি তার ক্যারিয়ারের প্রয়োজনে, যিনি একটা ম্যানেজমেন্ট পোস্টে চলে গিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, সেক্ষেত্রে কিন্তু সে এমবিএও করতে পারে, যেটা দেশের অনেকেই করছে। তো এরকম দেশে প্রচুর সুযোগ রয়েছে, এবং আমার মনে হয় দেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি বছরে অ্যাটলিস্ট একটা বা দুটো ইনটেকে মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে ইনপুট নিচ্ছে ইলেকট্রিক্যালের স্টুডেন্টদেরকে। এর বাইরেও যদি দেশের বাইরের দিকে ফোকাস করি, দেশের বাইরে আসলে আমাদের ছাত্ররা মূলত ম্যান পাওয়ার বা জনশক্তি হিসেবে যাচ্ছে। তো দেশের বাইরে প্রথমত তারা ডিগ্রি নিতে যায়, দেশে ব্যাক করে আসে একটা পার্সেন্ট, বাট অনেকটা একটা বড় একটা পার্সেন্ট দেশের বাইরে কর্মসংস্থানে যায়। তো দেশের বাইরে যদি যেতে চায়, তাহলে দেশের বাইরে আমি যদি ইউরোপিয়ান কান্ট্রির কথা চিন্তা করি, ইউরোপিয়ানের প্রত্যেকটা বড় বড় যে আমাদের দেশগুলো আছে, সেটা ইংল্যান্ডের কথা বলি, ইউকে, বা আমি যদি চিন্তা করি ডেনমার্ক, হল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলো, প্রত্যেকটা দেশই আসলে আমাদের দেশের স্টুডেন্টরা মাস্টার্স এবং পিএইচডিতে যাচ্ছে। এটার জন্য আসলে প্রাইমারিলি যেটা করতে হয় সেটা হলো তাদের রেজাল্টটা একটু ভালো রাখতে হয়। এটা একটা বুস্ট হিসেবে কাজ করে। একটু যদি আমরা সিজিপিএর কথা চিন্তা করি, আউট অফ 4 অ্যাটলিস্ট 3.5 এর অ্যাবভ থাকলে একটু সুবিধা হয়, বাট এর নিচে থাকলেও যে অসম্ভব সেটা আমি কখনোই বলবো না, সেক্ষেত্রে একটু পরিশ্রমটা বেশি হয়। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আমাদের যে ছাত্ররা আছে তারা ছোটোখাটো গবেষণায় অনেক ক্ষেত্রেই অংশগ্রহণ করে। এই গবেষণায় তারা যখন অংশগ্রহণ করে, স্পেশালি ফোর্থ ইয়ারে আমাদের প্রজেক্ট থাকে, প্রজেক্ট বা থিসিস আমরা বলি, সেই থিসিসটা যারা করে তারা একটু যদি গুরুত্ব দিয়ে করি, থিসিস থেকে দেখা যায় যে একটা বা দুটো গবেষণা পাবলিকেশন বা রিসার্চ পেপার পাবলিশ যদি করতে পারে, সেক্ষেত্রেও তাদের দেশের বাইরে বেশ কিছু সুযোগের অপরচুনিটি ক্রিয়েট হয়। আমি যদি এশিয়ার দিকে চিন্তা করি, আমাদের চায়না, সৌদি আরব, আমি যদি চিন্তা করি জাপান, কোরিয়া, প্রচুর এই ধরনের যে দেশগুলো আছে তারাও কিন্তু প্রচুর স্টুডেন্ট নিচ্ছে বাংলাদেশ থেকে। আমি যদি নর্থ আমেরিকান কান্ট্রির কথা চিন্তা করি, ইউএসএ এবং কানাডা, এই দুটো দেশেও কিন্তু প্রচুর স্টুডেন্ট যাচ্ছে। সো ইউরোপ, এশিয়া, নর্থ আমেরিকা, প্রত্যেকটা দেশেই আমাদের ছাত্ররা যাচ্ছে, এবং তাদের পড়াশোনার যে সেক্টর, আমি যেটা বললাম যে ইলেকট্রিক্যালের বেশ অনেক বড় বড় 5টা সেক্টর আছে, আরও বেশিও আছে। তো এদের বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে আমাদের ছাত্ররা প্রত্যেক বছর যাচ্ছে। উচ্চশিক্ষা তো সুযোগ রয়েছে, এক্ষেত্রে আসলে উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার জন্য তো অর্থনৈতিকভাবে অনেক খরচ করতে হয়, এক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সুযোগটা কতটুকু রয়েছে? মোস্ট অফ দ্য কেসেস আমাদের স্টুডেন্টরা যখন দেশের বাইরে যায়, তারা কিন্তু স্কলারশিপ ম্যানেজ করেই যায়। তার মানে তার যদি একটু দু একটা পাবলিকেশন ভালো থাকে, যেটা একটু আগে বললাম, পাশাপাশি তার
যদি একটু সিজিপিএটা ভালো থাকে, সে যদি প্রফেসরের সাথে দেশের বাইরে যার কাছে যাবে সুপারভাইজার, তার সাথে যদি একটু যোগাযোগ করে যায়, প্রত্যেকটা দেশই কিছু না কিছু স্কলারশিপ অফার করে। আমি যদি আমাদের দেশের যেই উচ্চশিক্ষার যেই মন্ত্রণালয়টা আছে তাদের ওয়েবসাইটেও লক্ষ্য করব, প্রত্যেক বছর সেখানে কিন্তু, প্রত্যেক বছর না, প্রত্যেক মাসে সেখানে 2টা বা 3টা সার্কুলার আসে। এটা হলো সরকারিভাবেই আসে। এছাড়াও আমরা যদি নিজেরাও দেখি, প্রত্যেকটা ভালো ইউনিভার্সিটিতে আসলে এই ধরনের স্কলারশিপ অপরচুনিটিগুলো থাকে। এটা তো দেশের বাইরের কথা বললাম, ইনফ্যাক্ট আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু এই ধরনের স্কলারশিপ অপরচুনিটি আছে, যেই ফান্ডেড ওয়েতেও আমরা কিন্তু দেশের মধ্যেও মাস্টার্স করতে পারি। সো দেশে এবং দেশের বাইরে দু জায়গাতেই স্কলারশিপ ম্যানেজ করে আমাদের ছাত্ররাই যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা যারা হয়তো পড়াশোনা করছে, চাকরির কথা বললেন দেশে এবং বিদেশেই, কেউ যদি চাকরি না করে উদ্যোক্তা হতে চায়, এই বিষয়ে পড়াশোনা করে আসলে উদ্যোক্তা হওয়ার সুযোগ কতটুকু রয়েছে? উদ্যোক্তা হওয়ার প্রচুর সুযোগ রয়েছে, বিশেষ করে যেহেতু এখন আমরা একদম সমসাময়িক বিষয়ে যদি কথা বলি, আমরা কিন্তু এখন দেখতে পাবো যে আমাদের একটা তেলের একটা ক্রাইসিস চলছে এই মুহূর্তে। তো আমি যদি একটা উদাহরণ দিতে কথা চিন্তা করি, তাহলে প্রথমে বলতে পারবো আমাদের যে নবায়নযোগ্য শক্তি যেগুলো আছে, সোলার প্ল্যান্ট, এই ধরনের এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে খুবই আনএক্সপ্লোরড অবস্থায় আছে। চাইলেই কিন্তু আমাদের গ্র্যাজুয়েটরা এ বিষয়ে উদ্যোগ নিতে পারে, কিভাবে করে আসলে আমাদের দেশটাকে গ্রিন এনার্জির দিকে নিয়ে যাওয়া যায়। এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পলস। এর বাইরেও আমাদের যদি আমরা একটু ভিয়েতনাম বা এই ধরনের চায়না, এই দেশগুলোর দিকে তাকাই, তারা কিন্তু ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর অ্যাডভান্স চলে গেছে। তাদের দেশে প্রচুর পরিমাণে এই ধরনের ইন্ডাস্ট্রি আছে। আমাদের দেশে যদিও এখন কিছু কিছু ইন্ডাস্ট্রি কাজ করছে, তারপরে একদম ম্যানুফ্যাকচারিং পর্যায়ে এখনও উদ্যোগটা অনেক কম আছে। সো আমার মনে হয় আমাদের ছাত্ররা যদি চায়, অবশ্যই উদ্যোক্তা হিসেবেও তারা কাজ করতে পারবে। আমাদের আসলে এই যদি একটু উদাহরণ দেন, আমাদের এই বিষয়ে পড়াশোনা করে আসলে উদ্যোক্তা হয়েছে কিনা, এই ধরনের কোনো উদাহরণ দেওয়া যায়? উদাহরণ দিতে পারি, যেমন আমি আমার নিজের ছাত্রের উদাহরণ দিতে পারি। আমাদের চুয়েট, আমি যেহেতু চুয়েটের, আমাদের চুয়েটের এইচএসসি 12 ব্যাচের একজন স্টুডেন্টের কথাই বলবো, আলভি। তা সে প্রথমত এগ্রিকালচারের দিকে সে মনোনিবেশ করলো, নট নেসেসারিলি যে একদম পুরো কৃষিকাজের দিকে, সে কৃষিকাজের সাথে কীভাবে ইঞ্জিনিয়ারিংকে যুক্ত করা যায় সেটার দিকে তাকালো। তারপরে তার মোটামুটি একটা ভালো এস্টাবলিশমেন্ট হলো। এর পরবর্তীতে সে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটু কিভাবে আমার উদ্যোক্তাটা বাড়াতে পারি। যেমন সে এখন যেটা করছে যে তার কৃষি উদ্যোক্তার পাশাপাশি সে এখন চেষ্টা করছে আমাদের যেই ময়লা আবর্জনা, বিশেষ করে প্লাস্টিক যে ওয়েস্টগুলো হয়, সেই প্লাস্টিক ওয়েস্টগুলোকে রিসাইকেল কিভাবে করা যায়, এবং সে রিসাইকেল করে যে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করছে সেগুলো কিন্তু সে দেশের বাইরে আবার ইম্পোর্ট করছে। তার মানে আমাদের ছাত্ররা, এটা একটা এক্সাম্পল, এছাড়া প্রচুর উদাহরণ আছে এই ধরনের বিভিন্ন কাজে। কৃষি উদ্যোক্তা হিসেবেও যেমন আছে, ঠিক একইভাবে রিসাইকেল ম্যাটেরিয়াল নিয়ে গবেষণার এবং বিজনেসের উদ্যোক্তা হিসেবেও আছে। এই ধরনের বিভিন্ন প্রজেক্টে তারা কাজ করছে, বিভিন্ন স্টার্টআপ, হ্যাঁ, এগুলো সবগুলো স্টার্টআপ হিসেবে তারা কাজ করছে। আচ্ছা, এই বিষয়ে যদি কেউ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়তে চায় আসলে, তাহলে একজন শিক্ষার্থীকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে? শিক্ষার্থীকে প্রস্তুতি নেওয়ার প্রসঙ্গে যদি আমি আসি, মোটামুটি আমাদের দেশে যেই সাবজেক্টগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি, তার মধ্যে আসলে ট্রিপলি বা তড়িৎ ইলেকট্রনিক কৌশল অন্যতম। সো যদি এখানে আসলে পাবলিক ইউনিভার্সিটি বা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিট হতে চায়, তাহলে আসলে মেরিট পজিশনে, অ্যাডমিশন টেস্টে মেরিট পজিশনে একটু উপরের দিকেই থাকতে হয়। এবং সেক্ষেত্রে আমরা সাধারণত পরীক্ষা নেই হলো গিয়ে এইচএসসির সিলেবাসের উপরই। এইচএসসি সিলেবাসে আমরা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত আর হলো গিয়ে ইংলিশ, এই 4টা সাবজেক্টের উপরই তারা পরীক্ষা দেয়। তো এইচএসসি যারা ছাত্র এবং ছাত্রী আছেন, তারা যদি একটু এই 4টা সাবজেক্টে একটু মনোনিবেশ বেশি করেন এবং বেসিকটা বুঝে পড়ার চেষ্টা করেন, তাহলে খুব সহজেই এই অ্যাডমিশন টেস্টগুলোকে ভালো করা সম্ভব। তবে সেক্ষেত্রে অবশ্যই ট্রেডিশনালি আমরা যেটা দেখি যে এইচএসসি পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে, আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে আমাদের একটু অন্যরকমের কোশ্চেন আসে। একটা স্টুডেন্টের সত্যিকারে কতটুকু একটা সাবজেক্ট বুঝেছে সেটা একটু যাচাই বাছাই করার ব্যাপারটা ওখানে আমাদের প্রধান হিসেবে দাঁড়ায় মুখস্থবিদ্যার থেকে। তো সেই হিসাবে মুখস্থবিদ্যা বাদ দিয়ে আমরা যেই সাবজেক্টই পড়ি না কেন, সেটা গণিত হোক, পদার্থবিজ্ঞান হোক বা রসায়ন হোক, ওটার বেসিকটা বুঝে যদি আমরা পড়ি, তাহলে আমার মনে হয় তাদের অ্যাডমিশন টেস্টে ভালো করাটা খুব একটা কঠিন হবে না। আপনার কাছে একটু জানতে চাইবো, আমাদের তো এখন তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ, এবং এক্ষেত্রে আসলে ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়াররা আছেন, তারা আসলে এই জায়গাগুলোতে কিভাবে কাজ করে থাকেন এবং কোন কোন জায়গায় আসলে চাকরির সুযোগ রয়েছে, যদি একটু বিস্তারিত বলতেন। প্রথমত, যে কোনো ইন্ডাস্ট্রিতেই, আমাদের যে কোনো আধুনিক ইন্ডাস্ট্রিতে আমাদের সাবস্টেশন থাকে। সাবস্টেশন মানে হলো আমাদের যে ইলেকট্রিসিটিটা আসে সেটাতে আমাদের ইন্ডাস্ট্রির উপযোগী করে সাপ্লাই দেওয়ার একটা স্টেশন। তো সেই সাবস্টেশনে চাকরি করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার লাগে। তার পরবর্তীতে যদি আমি
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলছি। তার পরবর্তীতে যদি আমরা চিন্তা করি, আমাদের যে মেকানিজম বা মেশিনগুলো আছে সেগুলোকে অটোমেশন করার জন্য, যেটাকে আমরা ইন্ডাস্ট্রি 4 বলি, I4 রেভলিউশন, সেই ইন্ডাস্ট্রি 4 অটোমেশনের জন্য এই প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেন্সর ইউজ করা হয়, পিএলসি ইউজ করা হয় এই জিনিসটাকে আমাকে চালানোর জন্য। তো এই প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। তার পাশাপাশি একটা একটা ইন্ডাস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, সেই রানিং ইন্ডাস্ট্রিকে মেনটেন করার জন্য, মেনটেন্যান্সের জন্য আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। তো এই প্রত্যেকটা ধাপেই আসলে আমাদের ছাত্ররা ভূমিকা রাখে। তো কেউ যদি নিজেকে ইন্ডাস্ট্রির উপযোগী হিসাবে নিজেকে গড়ে তুলতে চায় ছাত্র অবস্থায়, তড়িৎ কৌশলের ছাত্র অবস্থায়, তাকে সুইচ গিয়ার এবং প্রোটেকশন স্কিম সম্পর্কে খুব ভালো মতো স্টাডি করতে হবে, পাওয়ার সিস্টেম সম্পর্কে এবং পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকতে হবে, সেটা সাবস্টেশন লেভেলে যদি কাজ করতে চাই। ইলেকট্রিক্যাল মেশিন সম্পর্কে তার খুব ভালো মতো ধারণা থাকতে হবে, মেশিনের মধ্যে জেনারেটর, মোটর এবং ট্রান্সফর্মার এগুলো থাকে, এগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে যদি সে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায়। পাশাপাশি কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল প্রসেসিং এবং এমবেডেড সিস্টেম সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে যদি কেউ সেন্সর এবং আমাদের অটোমেশন নিয়ে কাজ করতে চায়। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষক হিসেবে যদি কেউ শিক্ষক হতে চায় তাহলে সে কিভাবে প্রস্তুতি নেবে এই বিষয়ে, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করার পর? শিক্ষক হিসেবে, ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়াশোনা করার সময় আসলে একটু প্রিপারেশন লাগে, তার কারণ আমাদের প্রচলিত যেই নিয়োগ ব্যবস্থা তাতে আসলে আমাদের একদম প্রথম সারির যারা স্টুডেন্ট থাকে তারাই সাধারণত বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে রিক্রুটেড হয়। তো সেক্ষেত্রে আসলে একদম প্রথম থেকেই একজন ছাত্রের সিজিপিএটা একটু ভালো রাখার চেষ্টা করতে হয়। আমাদের আউট অফ 4 স্কোরে যদি চিন্তা করি 3.8, 3.9 এই ধরনের সিজিপিএ অবশ্যই রাখতে হবে তাকে যদি শিক্ষক হিসেবে এখানে জয়েন করতে চায় এবং যে কোনো ইউনিভার্সিটিতে জয়েন করতে চায়। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো খুব পাশ করার পরপরই তাকে হায়ার স্টাডির দিকে মনোনিবেশ করতে হবে, অ্যাটলিস্ট মাস্টার্স করতে হবে। কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে আসলে শুধু বিএসসি পাশ করেই এখনও রিক্রুট হচ্ছে, বাট খুব শীঘ্রই আসলে এই রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে যাবে, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন কিন্তু মাস্টার্স ছাড়া টিচার রিক্রুটমেন্ট খুব কম হয়। তো সেই হিসাবে মাস্টার্সটাও খুব একটা অল্প সময়ের মধ্যে করে ফেলতে হবে, গবেষণার দিকেও ফোকাস রাখতে হবে, তার কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধুমাত্র ক্লাসে পড়ান না, তিনি গবেষণাও করেন। সো আমাদের দুটো দিকেই আসলে ফোকাস রাখতে হয় যে একজন একাডেমিশিয়ান সে যেন একাডেমিকভাবে পড়াতেও পারেন আবার গবেষণাও করতে পারে। সো পড়াশোনায় ভালো রেজাল্ট এবং গবেষণায় ফোকাস, এই দুটো যদি কোনো স্টুডেন্ট রাখতে পারে তাহলে আমার মনে হয় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করতে পারে। আপনার শিক্ষার জার্নিটুকু জানতে চাইবো, স্কুল থেকে শুরু করে কিভাবে একজন প্রকৌশলী হলেন সেই জিনিসটা একটু জানতে চাইবো। আমি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এসএসসি দিয়েছি এবং এইচএসসি দিয়েছি ঢাকা কলেজ থেকে। আর পরবর্তীতে আমি এখানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থী হিসাবে এনরোল করি। আমি 2013 সালে এখান থেকে পাশ করে বের হই। 13 সালে পাশ করে বের হওয়ার পরে আমি একটা ইন্ডাস্ট্রিতে জব করি, এটা স্যামসাং R&D ইনস্টিটিউট, ওখানে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করেছিলাম। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে বেশ কিছুদিন থাকার পরে অ্যাপ্রক্সিমেটলি 5-6 মাস থাকার পরে এখানে আমার রিক্রুটমেন্টের এক্সাম হয় চুয়েটে এবং আমি চুয়েটে জয়েন করি। তখন আমার বিএসসি ছিল, এর পরবর্তীতে আমি চুয়েটেই আমার মাস্টার্সটা কমপ্লিট করি, দ্যাট ইজ পার্ট টাইম হিসেবে প্যারালালি আমার ছিল। মাস্টার্স কমপ্লিট করার পরে আমি দেশের বাইরে পিএইচডি করতে যাই। আমি সিটি ইউনিভার্সিটি অফ হংকংয়ে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম, এটা হংকং গভর্নমেন্টের একটা ফেলোশিপ, একটা স্কলারশিপের স্কিম ছিল, বেশ প্রেস্টিজিয়াস একটা স্কিম। ওখানে আমি এনরোল করি এবং ওখান থেকে আমি পিএইচডি শেষ করে 2021 সালে আবার দেশে ব্যাক করে আসি, তারপরে আমি এখানে কন্টিনিউ করছি। তো জার্নিটা ইন্টারেস্টিং ছিল এই ক্ষেত্রে যে আমি একদম ছোটোবেলায় যখন আমি ক্লাস 5-6-এ ছিলাম, আমার আসলে ইলেকট্রিক মোটর বা এই ধরনের জিনিসপত্রে সবসময় একটা ইন্টারেস্ট কাজ করতো। স্পেশালি আমার মনে আছে আমি একদম ছোটোবেলায়, এখনও আমার ধারণা বাচ্চারা করে, কিভাবে ব্যাটারি দিয়ে একটা ছোট টর্চ বানানো যায়, কিভাবে একটা গাড়ির ভিতরে মোটরটা কাজ করছে, এগুলো নিয়ে সবসময় একটা ইচ্ছা ছিল, দেখতাম। তো সেটা আমার সৌভাগ্য যে আমি চুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে আমি পড়তে পেরেছিলাম, যার কারণে আমি এটা কন্টিনিউ করতে পেরেছি। আমাদের যারা শিক্ষার্থী আছেন আর সকল শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কি সেটা একটু জানতে চাইবো। আমি আসলে সকল শিক্ষার্থীর প্রতি একটা জিনিসই পরামর্শ দিব, সে ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো সাবজেক্টই সে পড়ুক না কেন, আমাদের বাংলাদেশটা একটা
উন্নতির দিকে আস্তে আস্তে যাচ্ছে। সো আমাদের সবসময় একটু ফোকাস রাখতে হবে। আমরা আসলে মুখস্থ বিদ্যা থেকে একটু বের হয়ে আসি। আমি যে সাবজেক্টেই পড়ি না কেন, সেটা প্রকৌশল হোক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হোক, এটা কোনো ব্যাপার না। যেই সাবজেক্টেই সে পড়ুক না কেন, সেটা যেন বেসিকটা একটু বুঝে পড়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে তারা যখন বের হয়ে আসে, তাদের আসলে আমরা ক্লাসে হয়তো বইয়ের পড়াটাই শেখাতে পারি, বাট বইয়ের পড়ার বাইরেও যে তার আউটসাইডের যে নলেজ সেটা একটু কম থাকে। তো আমার শিক্ষার্থীদের প্রতি আমি এটাও একটু রিকোয়েস্ট করব যে আউটসাইড নলেজটা আমাদের একটু বাড়াতে হবে। কীভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন দিতে হয় সেই জিনিসটা আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকতেই আমরা যেন প্র্যাকটিস করি। আমাদের যদি সম্ভব হয় এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেটা ডিবেটিং হতে পারে, সেটা সায়েন্স ক্লাব হতে পারে, যে কোনো ক্লাবের সাথে সে যেন জয়েন করে তার যেই লিডারশিপ স্কিল এবং সোশ্যালাইজিং স্কিল সেটা ডেভেলপ করে। পাশাপাশি যদি সম্ভব হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ডেভেলপমেন্ট করা প্রয়োজন, কারণ দেশে এবং দেশের বাইরে কমিউনিকেশনের জন্য আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। তো পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং নিজের যদি লিডারশিপ এবং ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ করা যায়, আমার মনে হয় দেশের বাইরে সব জায়গায় শিক্ষার্থীরা ভালো করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি নিশ্চিত আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো দেশে কিছু চাকরির খবর। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।